আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা জানেন এই অনুষ্ঠানে আমি রকিবুর রহমান আপনাদের সাথে আছি এবং এই অনুষ্ঠানে আমরা দেশের অর্থনীতি এবং বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আমরা ব্যাপক আলোচনা করে থাকি যাতে আমরা একটি স্বচ্ছ এবং গতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে পারি, যে পুঁজিবাজারের মাধ্যমে দেশের উন্নয়ন এবং কর্মসংস্থান হবে। এবং সবসময় আমাদের সাথে 2-3 জন অতিথি থাকুন যাদের আলোচনায় আপনারা জানতে পারবেন যে আমাদের করণীয় কী এবং কী করলে পুঁজিবাজার সমৃদ্ধিশালী এবং ভালো হবে। আজকে আমাদের সাথে 2 জন অতিথি আছেন। প্রথমে আমি 2 জন অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন এম আমানুল্লাহ, তিনি মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এবং মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান। এবং আমার বাম পাশে আছেন আমিনুল ইসলাম, সিইও ওয়ান সিকিউরিটিজ লিমিটেড। এখন আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আপনারা যদি মনে করেন আপনারা সরাসরি আমাদের ফোনের মাধ্যমে আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জনাব আমানুল্লাহ ভাই, প্রথম আপনাকে দিয়ে শুরু করি যে আমরা যেটা বিশ্বাস করি আর কি, আমরা যেটা মনে করি যে বাংলাদেশের যে অর্থনীতির যে গতি, স্টিল বাংলাদেশ গত কয়েক বছর তার জিডিপি গ্রোথ 6+ এবং এবারও ওয়ার্ল্ড ব্যাংক সবাই ফোরকাস্ট করেছে 6.4 বা 6.7 থাকবে, কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করেছেন তিনি এটাকে 7% নিয়ে যেতে পারেন। ইট ইস ওয়ান্ডারফুল। যেখানে রিসেশন চলছে সারা পৃথিবীতে, বাংলাদেশের অর্থনীতি দ্রুত গতিতে বিকশমান হচ্ছে। চতুর্দিকে আমরা নিজের টাকা দিয়ে পদ্মা সেতু করছি, কিন্তু পুঁজিবাজারে এটার কোনো রিফ্লেকশন দেখছি না। দেশের ক্যাপিটাল মার্কেটে এটার কোনো রিফ্লেকশন আমরা দেখছি না। এটা কারণটা কি? এটা আমি প্রথমেই বলবো যে আমাদের পুঁজিবাজারে একটু আস্থার অভাব আছে, যে জায়গাটার কারণে আমরা পুঁজিবাজারে ভালো ইনভেস্টর আসছে না, কোনো প্রাতিষ্ঠানিক ইনভেস্টমেন্টও হচ্ছে না এবং কোনো কর্পোরেট সেক্টরগুলো এখানে আসতেছে না এবং ফরেন ইনভেস্টমেন্টও আমি বলবো যে খুব একটা বেশি হচ্ছে না। এগুলো বেশি আসা উচিত, কারণ বড় বড় ইনভেস্টাররা যদি এখানে আসে তাহলে তারা ইনভেস্ট করলে তারা হয়তো একদিনের জন্য করে না, লং টার্ম করে। তো লং টার্ম যদি করে তাহলে পুঁজিবাজারে আইসা তারা ওই টাকাটা ইনভেস্ট করে তারা রেখে দেয়। আর এখানে যেটা আমাদের এখন চলছে যে ছোট ছোট বিনিয়োগকারীরা এখন এই ব্যবসাটা করতেছে, যাতে দেখা যায় কি এক একজনের টার্নওভার খুব কম। জি, সারা দিনে দেখা যাচ্ছে যে 1 লাখ 1.5 লাখ শেয়ার বিক্রি হয়। এটা তো আসলে তা না। তো এইভাবে তো বাজার অত হওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাজারটাকে ভালো করার জন্য আমাদের বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে এখানে নিয়ে আসতে হবে, মিউচুয়াল ফান্ডগুলিকে শক্তিশালী করতে হবে, বড় বড় বিনিয়োগকারীকে অ্যাক্টিভেট করতে হবে এবং মিউচুয়াল ফান্ডগুলিকে শক্তিশালী করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের অবস্থাটা আবার আমরা আগের দিকে ফিরে যেতে পারবো আর কি। আর আপনি একটা জিনিস দেখবেন যে আজকে আমার ব্যাংকিং সেক্টরে যদি বলেন, ব্যাংকিং সেক্টর তো আর এই এখনই ডিভিডেন্ড দেওয়া শুরু করেছে এবং গত কয়েকদিনে 3টি ব্যাংক ডিভিডেন্ড দিয়েছে, অলরেডি 3টা দিয়েছে, ভালো ডিভিডেন্ড দিয়েছে, আরও কিন্তু দিবে। তার মানে কি এখন আমি যদি এখানে ইনভেস্ট করি তাহলে আমি এই ধরেন 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে 2 মাসের মধ্যে ভালো রিটার্ন পাবো। এই দিকেও কিন্তু আমরা হয়তো খেয়াল করছি না, বিনিয়োগটা ওইভাবে আসতেছে না। কারণ কোনো ব্যাংক বলেন যে তারা তো অন্তত 10%-এর নিচে তো কেউ দিবে না ইনশাআল্লাহ। 10%, আপনি 2 মাসের জন্য 1 মাসের জন্য ইনভেস্ট করে 10% পেলে তো আমার অনেক। একটা জিনিস আমানুল্লাহ ভাই, আপনি দেখেছেন যে ওয়ান ব্যাংক সম্বন্ধে যে গতবারে দিয়েছে 12.5 ক্যাশ এবং বোনাস, এবারে দিয়েছে 12.5 এবং ডাচ বাংলা ব্যাংক 40% ক্যাশ গতবারেও সম্বন্ধে দিয়েছে নাকি, এবারে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এটা কোনো রিফ্লেকশন নাই মার্কেটে। রিফ্লেকশন নাই, যে বললাম যে একটা আস্থার অভাব। বড় বড় গিলা এখানে আসতেছে না, আপনাকে ওই বড় গিলার সাথে কর্পোরেটগুলোর সাথে আপনি বড় বড় বিনিয়োগকারীদের কাছে আপনাকে আকৃষ্ট করতে হবে এবং তাদের এখানে আসতে হবে, তাদেরকে বাজারে থাকতে হবে। জনাব আমিনুল ইসলাম, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। জনাব আমিনুল ইসলাম, আপনি তো এই ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত এবং আপনি ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের আপনি সিইও, আপনার অনেক অভিজ্ঞতা। আপনি এই যে আপনি হঠাৎ করে শেয়ারের দাম অনেক ফল করে, হঠাৎ আর পার্টিকুলার কিছু শেয়ার উঠানামা করে, কিন্তু অপরদিকে অনেক ভালো ভালো শেয়ার অনেকে বিরক্ত, মানে খুব ফ্রাস্ট্রেটেড যে ভালো ভালো শেয়ার হ্যাভিং দ্য গুড ফান্ডামেন্টাল এবং গুড ডিভিডেন্ড পে আউট এবং গুড গ্রোথ অলসো, কিন্তু সেগুলি আপনার দেখা যাচ্ছে যে সেগুলির প্রতি নজর নাই। কিন্তু অনেক সময় বাজারে দেখা যাচ্ছে যে শেয়ারগুলি নিয়ে লড়াচড়া হয় সেই শেয়ারের অতগুলি ফান্ডামেন্টাল নেই। এটার ব্যাপারে আপনি কী বলতে চান? ধন্যবাদ। মার্কেটে, আমাদের ক্যাপিটাল মার্কেটে বা স্টক মার্কেটে যেটা হয় যে লিস্টেড কোম্পানিগুলোর প্রতি ইনভেস্টরদের যে আকর্ষণ,
সেটা বিভিন্নভাবে হয়। যেমন আপনার টার্নওভারের ভিত্তিতে একটা আকর্ষণ থাকে তাদের বিনিয়োগকারীদের। টার্নওভার তো খুব মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটর। টার্নওভার হলে আমরা মনে করি যে পার্টিসিপেশন বেড়েছে এবং ডিমান্ড আছে শেয়ারটার। সেই ক্ষেত্রে রিটেল ইনভেস্টররা বেসিক্যালি তারা মনে করে যে ভালো টার্নওভার হচ্ছে, টপ 20-তে এসেছে, টপ 20টা কোম্পানির মধ্যে এটা এসেছে, সো এইটার একটা প্রসপেক্ট আছে ভালো, এরকম মনে করে রিটেল ইনভেস্টররা। অনেক সময় এটা চিন্তা করে, তাদের কনসিডারেশনে নেয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো সেই হিসাবে তারা ওই শেয়ারটার প্রতি আকর্ষিত হয়। আর যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা সাধারণত যেটা করে, তারা অনেক রিসার্চ করে, তারা আগের লাস্ট 5 ইয়ার্সের অডিটেড অ্যাকাউন্টসগুলো তারা দেখে, তারা ম্যানেজমেন্টের কর্পোরেট কালচারটা দেখে, যে গুড কর্পোরেট গভর্নেন্স আছে কিনা, তারপর ফিউচার প্রসপেক্টটা দেখে যে এই কোম্পানিটার এক্সপানশন বা ফিউচার গ্রোথটা কেমন হবে, সেগুলো কনসিডারেশনে নিয়ে হয়তো দেখা গেছে যে কোম্পানিটার টার্নওভার এখন হচ্ছে না, অত নাই, মুভমেন্ট নাই, কিন্তু ফিউচার খুব ভালো। সেক্ষেত্রে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা সেই ধরনের কোম্পানিকে চুজ করে যাদের গ্রোথ ভালো আছে এবং তারা ইনভেস্ট করে। কিন্তু রিটেলরা সাধারণত ওই আপনার টপ 20-তে যেগুলো আছে সেগুলোর দিকে বেশি আকর্ষিত হয়। তা আমাদের মানে আমরা যেটা মার্কেটে অ্যাজ এ মার্কেট পার্টিসিপেন্ট আমি বলবো যে আসলে দুইটা দিকই দেখা উচিত, টার্নওভার প্লাস ফান্ডামেন্টাল ফিউচার গ্রোথ, গুড কর্পোরেট গভর্নেন্স। কেননা একটা কোম্পানি শেয়ারে ইনভেস্ট করার আগে এই দিকগুলো ভালোভাবে যাচাই করা এবং মার্কেট প্রাইস লেভেলটা, হয়তো দেখা গেছে টার্নওভারে একটা কোম্পানি শেয়ার একদম টপে চলে আসছে, কিন্তু তার মার্কেট প্রাইসটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেটা রিস্ক ফ্যাক্টর যদি আমি অ্যাসেস করি, তাহলে ইনভেস্টমেন্ট টার্নওভার টপ 20-তে থাকলেই যে আমার জন্য এটা ভালো ইনভেস্টমেন্ট হবে তা না। তো আমাকে ওই রিস্ক ফ্যাক্টরটাও আমাকে কনসিডারেশনে নিতে হবে, কেননা পৃথিবীর যত ইনভেস্টমেন্ট যেখানেই যে করুক, সে সব ইনভেস্টমেন্টেই একটা রিস্ক ফ্যাক্টর অ্যাটাচ থাকে অবশ্যই। এবং শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টগুলোতে আমি বলবো যে সবসময় রিস্ক ফ্যাক্টরটা আরও বেশি। সো প্রাইস লেভেল, ফান্ডামেন্টাল, এগুলো অ্যানালাইসিস করে, এবং উন্নত দেশগুলোতে যেটা হয়, ওরা আরও বিভিন্ন ধরনের ইন্ডেক্স অ্যাটাচ করেছে তালিকাভুক্ত কোম্পানিগুলির সাথে, যেমন এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, তারপরে আপনার গুড কর্পোরেট গভর্নেন্সের ইন্ডেক্স, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এবং তাদের অডিটেড অ্যাকাউন্টসের যে রিলায়েবিলিটি, এগুলো সব মানে উন্নত দেশগুলোতে আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে দেন ইনভেস্টররা সিদ্ধান্ত নেয়। তা আমাদের আসলে গুটি কয়েক শেয়ারের প্রতি নজর না দিয়ে ওভারঅল সবগুলো তালিকাভুক্ত কোম্পানির উপরে অ্যানালাইসিস করে, যাদের ট্র্যাক রেকর্ড ভালো ইন এভরি রেসপেক্ট, ফান্ডামেন্টাল বলেন বা ম্যানেজমেন্ট কোয়ালিটি বলেন, সব কিছু বিবেচনায় নিয়েই যদি আমরা এগিয়ে আসি এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের পার্টিসিপেশনটা যদি বাড়ানো যায়, কেননা তারা সবসময় ভালো শেয়ারগুলোই কেনার ব্যাপারে মানে সিদ্ধান্ত নেয়। সেই ক্ষেত্রে তাদের রিসার্চ সেলের বাইরে তো তারা যায় না। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আলটিমেটলি ভালো শেয়ারগুলি তালিকার উপরের দিকে চলে আসবে, এবং সেটা সবার জন্যই মানে ভালো হবে যে যেটা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এগিয়ে দিচ্ছে, সেটা রিটেলরাও, ক্ষুদ্র বিনিয়োগকারীরাও একটা গাইডলাইন পাবে যে এই শেয়ারটা আসলে ভালো শেয়ার হিসেবে উপরে উঠে এসেছে। তো সেই ধারা যদি আমাদের মার্কেটে মানে রিইনফোর্স হয় বা আর একটু ভালোভাবে যদি মানে সেই ধারাটা বজায় থাকে, তাহলে মার্কেটের সার্বিক অবস্থা আমি মনে করি যে আরো অনেক ভালো দিকে যাবে এবং টার্নওভার। জনাব আমানুল্লাহ ভাই, আপনার কি মনে হয় যে লিস্টেড কোম্পানিগুলির কর্পোরেট রেজাল্ট যদি ভালো হয়, তার উপর আবার সেটা মার্কেটকে গতিশীল করার জন্য সাহায্য করে? তার জন্য প্রয়োজন ভালো ভালো কোম্পানির শেয়ার বাজারে নিয়ে আসা, এবং যে এক্সিস্টিং কোম্পানিগুলি আছে তাদের ভালো রেজাল্টের উপর এবং তাদের কর্পোরেট গভর্নেন্স, তাদের গুড গভর্নেন্স, কর্পোরেট কালচার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং, এগুলি যদি ভালো হয় এবং তাদের রেজাল্ট যদি ভালো হয়, তাহলে পুঁজিবাজারে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অনেক বাড়ে। আপনি এটার সম্বন্ধে কি বলতে চান? আসলে তো সত্যি কথাই, যদি গুড গভর্নেন্স যদি থাকে, কালচার যদি সিস্টেমটা যদি কর্পোরেট সেক্টর কর্পোরেট কালচার যদি হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং যদি হয়, অ্যাকাউন্ট যদি তার ঠিক মতো থাকে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট যেটাকে বলবো, ওইটা যদি ঠিক থাকে, তাহলে আপনাকে এখানে বিনিয়োগ করার নিয়ে তো বড় বড় কোম্পানিগুলি, বড় বড় ইনভেস্টাররাই চিন্তা করবে। তো এই জন্য তারা এইগুলা তো আমরা যদি তাদেরকেও আকৃষ্ট করতে হবে, আমাদেরকে ডিসক্লোজ করতে হবে। যেমন এই মুহূর্তে আমি এই বাজারটা যেটা আমরা খারাপ দেখতেছি, আসলে এটার কিন্তু আরেকটা কারণ আছে।
এখানে কিন্তু আসলে ওই ডিরেক্টররা কিন্তু এখনো বেচা কিনা করতে পারতেছে না, একটা লকিং আছে। জি, কারণ আর অ্যাকাউন্টস ক্লোজ হচ্ছে না, ডিসক্লোজ হচ্ছে না, যে কারণে দেখা যাচ্ছে যে ওই ওই সেল টেলগুলো এখন আসছে না, বাইগুলো আসতেছে না। আমি এখন চাইলেও কিনতে পারি না, আমি এখন চাইলেও বিক্রি করতে পারি, যেহেতু আপনার সামনে আপনার অ্যাকাউন্টস ডিক্লারেশন আছে। তো এই কারণে আমি আমারটা বলতেও পারছি না, পার্টিসিপেশন করতে পারছি না। এই সমস্ত কারণটার জন্য এই বাজারটা এই অবস্থায় আছে। তো আমি যে আপনি যে পয়েন্টটা আমাকে বলতেছেন, এই পয়েন্টের জন্য আসলে আমাদেরকে আরও একটু অ্যাওয়ারনেসটা আনতে হবে, এবং আমাদের এই পুঁজিবাজার নিয়ে আমরা বড় বড় ক্লায়েন্ট, বড় বড় কর্পোরেট ইয়েদের সাথে আমাদের একটা ওয়ান টু ওয়ান ওদের সাথে আমাদের ইন্টারেকশন করতে হবে, তাদেরকে নিয়ে আসা, ভালো ভালো কোম্পানিকে বাজারে নিয়ে আসা, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা অফার করা, ইনসেন্টিভ দেওয়া। আমানুল্লাহ ভাই একজন দর্শক আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, আপনি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আমি সম্মানিত অতিথি এবং সম্মানিত সঞ্চালক, যে আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি ভাইয়া বলুন। আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের সবার কাছে আর কি প্রশ্নটা। জি বলেন। যে শেয়ার, আমাদের স্টক মার্কেটে আমরা যে জিনিসটা দেখতেছি, কোন শেয়ারের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে এসএসসি এবং ডিএসসি এই হাউসগুলোকে ফোন দেয় যে এই শেয়ারের দাম কেন বাড়তেছে, কারা কিনতেছে, তাদের ডিটেলসটা আমাদের কাছে পাঠান। আর কোম্পানিকেও চিঠি দেয় যে আপনাদের শেয়ারের দাম কেন বাড়তেছে। আর যদি শেয়ারের দাম, আমরা অনেক শেয়ারের দাম দেখছি যে একেবারে তলানিতে পড়ে গেছে, সেই ক্ষেত্রে কি এসএসসি ডিএসসি সেই কোম্পানিকে চিঠি দিয়েছে, বা এই হাউসগুলোকে ফোন করে জিজ্ঞেস করে, বা বলে কি যে আপনাদের শেয়ারের দাম কেন পড়ে যাচ্ছে, হ্যাঁ, বা এই শেয়ার পড়তেছে কেন, আপনারা কিনেন না কেন, কোনো কোয়েরি করে বা চিঠি দেয় এসএসসি ডিএসসি? না, প্রিয় 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 দর্শক, জি আপনার প্রশ্নটি অনেকে এই প্রশ্নটি করে থাকেন, কিন্তু আমি যে প্রশ্নটির উত্তর আমি নিজেই দেওয়ার চেষ্টা করছি এই কারণে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের সার্ভিলেন্স টিমের এই অথরিটি আছে। যদি কোনো শেয়ারের দাম কন্টিনিউ বাড়তে থাকে বা যদি কোনো অ্যাবনর্মালিও বাড়তে থাকে, তাহলে ওনাদের এটা জানার দায়িত্ব আছে যে এই শেয়ারের দামটা কেন বাড়ছে, এটার পিছনে কি কোনো নিউজ আছে কিনা, কোনো সেন্সিটিভ কোনো ঘোষণা আছে কিনা, যেটা হয়তো বিনিয়োগকারীকে এখনও জানানো হয় নাই। আর এই চিঠি এই কারণে দেওয়া হয়, অনেক সময় সতর্ক করার জন্য দেওয়া হয় যে আপনি এই শেয়ারটা যে বাড়তেছে, এই শেয়ারটা যে আপনি কিনছেন, আপনি বুঝে সুঝে কিনছেন কিনা। তো এগুলি অ্যাকচুয়ালি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ব্যাপার এবং স্টক এক্সচেঞ্জের তার নিজস্ব সার্ভিলেন্সের ব্যাপার, এগুলিতে খুব বেশি ইন্টারভেন্স করার ক্ষমতা আমাদের নেই এবং উচিত না। আর যখন শেয়ারের দাম একবারে কমে যায়, তখন এটা 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 কোম্পানি থেকে খবর আসার কোনো ব্যাপার নাই। এটা আপনাকে বুঝতে হবে ত্রিমাসিক রেজাল্ট, বিভিন্ন 3 মাস পর পর যে রেজাল্টগুলি দিয়ে ইপিএস যে ঘোষণা করা হয়, বিভিন্ন যে রেজাল্টগুলি আছে তার ভিত্তিতে আপনাকে সেখানে আপনাকে বেচা কিনে আপনাকে করতে হবে। আমরা মনে করি যে আপনার অনুসন্ধান করা এবং কোয়ারিজ দেওয়া এটা তাদের নিজস্ব ব্যাপার। সেখানে যদি কোনো ধরনের কোনো লুপহোলস থাকে সেখানে আমরা সাজেশন দিতে পারি, কিন্তু এটাকে বন্ধ করা যাবে না আমার মনে হয় আর কি, এটা করা উচিত হবে না। জনাব আমানুল্লাহ ভাই, আপনি কি বলেন? আমি বলি আপনার কথা একেবারেই সত্য, আপনি বলেই দিয়েছেন। আর এইটা তো আমাদেরকে দেখভাল করার জন্য তো আমাদের সুপ্রিম অথরিটি, তারা জি একটা বিনিয়োগকারী কি প্রবলেমে পড়বে কিনা, এটা এই কারণেই হয়তো তারা দর্শক বলতেছিল যে যখন শেয়ারের দাম বাড়তে থাকে তখন চিঠি দেওয়া, বাড়তে থাকে, যদি দেখা যায় যে ভুল পথে বাড়তেছে সমস্যা হইতে পারে, এই জন্য আমাদেরকেও দেখা, আমাদের বিনিয়োগকারীদের দেখারও তাদের একটা দায়িত্ব, এটা সতর্কবার্তা, এটা সতর্কবার্তা যে তোমরা যে এখানে যাচ্ছ এটা দিয়ে এরকম যাবে না, বা কেন যাচ্ছ এইটা জানার জন্য বলছে। আর খারাপ হইলেই যে তারা বলতে পারে, কেউ খারাপ হইলে তো নরমালি জানবে ইপিএস আসলে জানবে, তার আপনার 3 মাসের একটা রিপোর্ট দেখে বুঝতে পারবে, 3 মাসের রিপোর্টে জানবে। এবং আমি দেখবো আমার এই 3 মাস, গত বছরের 3 মাস কি করেছে, আমার এই 6 মাস, গত 6 মাসে কি করেছে, এই রিপোর্টগুলো তো আমরা জানতে পারছি। জানতে পারে তো খারাপের অবস্থাটা আমরা নিজেরাই বুঝতে পারছি যে কোথায় আমাদের ড্রেনেজটা আছে। তা আমি মনে করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমাদেরকে এটা দায়িত্ব তার করার, এগুলো দেখবে। এগুলি রেগুলেটরি বডি, তো আমরা রেগুলেটরি বডি, তাদের একটা দায়িত্ব আছে। জি, রেগুলেটরি বডি যদি না দেখে তাহলে তো এই সেশন থাকবে না, এটা মেসাকার না, এটা প্রশ্নই ওঠে না। আমিনুল ইসলাম, আপনি কি বলেন? এটা অনেকেই প্রশ্নটা করে যে যখন শেয়ারের দাম বাড়ে তখন আপনি খোঁজ খবর নেন, সতর্কবার্তা দেন, যখন শেয়ারের দাম কমে তখন আপনি সতর্কবার্তা দেন না, তখন কি সতর্কবার্তা থাকতে পারে? প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন ইনভেস্টরের দিক থেকে। জি, সম্মানিত বিনিয়োগকারীকে আমি ধন্যবাদ জানাই। তবে এটা আসলে বুঝার একটা ব্যাপার আছে এখানে। ইনভেস্টররা অনেক সময় মনে করে যে ওই সিকিউরিটি
স্টক এক্সচেঞ্জ বা নিয়ন্ত্রক সংস্থা এসিসি কোয়েরি দিলেই মানে এটা কোনো একটা খারাপ বা এটা ঠিক না। মানে একটা শেয়ারের প্রাইস যদি ক্রমাগত বাড়তেই থাকে কোনো কারণ ছাড়া, তাহলে তো এটার একটা কোয়েরি দেওয়ার এখতিয়ার তাদের আছে। বোম্বেতে যখন শেয়ারের দাম বাড়ে, আমি যেটা দেখেছি আর কি, আমরা যখন বোম্বে ভিজিট করেছিলাম তখন দেখা গেছে শেয়ারের দাম যখন বাড়ে তখন ইন্টারভেনশন করে, সেবি ইন্টারভেনশন বন্ধ করে রাখে, যে বুঝার জন্য আবার চালু করে দেয় যে আপনি কিনবেন কি কিনবেন না, তা বুঝার জন্য এই কাজটা করে, পরে আবার ছেড়ে দেয়, কিন্তু সতর্কবার্তা করে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি বিদ্যুৎ চৌধুরী মগবাজার থেকে বলছি। জি বলুন। আমি সম্মানিত দুজন অতিথি নিকট আমার একটা প্রশ্ন, বড় বড় ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীগণ স্বচ্ছতার সাথে বিনিয়োগ করলেও ডিএসসি থেকে কোয়ারি করা হয়, সার্ভিলেন্সের নামে ওই কোয়ারি মার্কেটের গতিকে বাধাগ্রস্ত করছে না? ঠিক বুঝতে পারলাম না, আবার বলুন তো একটু। বড় 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 ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীগণ স্বচ্ছতার সাথে বিনিয়োগ করলেও ডিএসসি থেকে কোয়ারি করা হয়, সার্ভিলেন্সের নামে ওই কোয়ারি মার্কেটের গতিকে বাধাগ্রস্ত করছে না? জনাব আমানুল্লাহ সাহেব, আমার দর্শক জানতে চাচ্ছে যে বড় বড় বিনিয়োগকারীরা স্বচ্ছতার সাথেই বিনিয়োগ করছে, এই স্বচ্ছতায় বিনিয়োগ করার পরে স্টক এক্সচেঞ্জ সার্ভিলেন্স টিম থেকে তাদের এই কোয়ারিজ দেওয়া হচ্ছে, এটা কি বাধাগ্রস্ত হচ্ছে না? বাধাগ্রস্ত হচ্ছে না, এই যে স্বচ্ছতার সাথে করছে কিনা এইটা তো জিজ্ঞেস করতে পারে। আমি যদি স্বচ্ছতার সাথে করি তাহলে আমার তো কোনো সমস্যা নেই, আমার উত্তর দিতেও, প্রশ্নের চিঠি রিপ্লাই দিতেও তো আমার কোনো অসুবিধা নাই। তো আজকাল যেভাবে মানি লন্ডারিং যেভাবে সমস্যা আমরা দেখতেছি, এই ক্ষেত্রে দেখে বিনিয়োগটা কোথা থেকে আসছে, একে কি যেমন একটা বাধা আছে, যেমন লোন থেকে আমি ডাইরেক্ট ট্রান্সফার আমি কোনো হাউজের নামে বা কোনো শেয়ার কিনতে পারি না, লোন নিয়ে আমি কিনবো, এটা আমার ব্যাংকিং সেক্টর, এটা বাংলাদেশ ব্যাংকও চায় না, বা এটা নিষেধ আছে। তো এইগুলো কিছু নিষেধ আছে বা সিস্টেম আছে, এটা যদি ফলো করি দোষ তো নেই। আপনি যেটা বলতে চাচ্ছেন আমানুল্লাহ ভাই, যে একজন বড় বিনিয়োগকারী যদি স্বচ্ছতার সাথে বিনিয়োগ করে থাকে এবং যদি কেউ কোয়ারিজও করে থাকে, তাহলে তো উনি স্বচ্ছতার সাথে তার কোয়ারিজের উত্তর দিবেন, সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, এখানে তো সৎ সাহস থাকতে হবে আমার মনে হয়। আমার মনে হয় প্রিয় দর্শক, এটা তো ভয়ের বা ভাবাবেগের কিছু নাই। উনি যদি স্বচ্ছতার সাথে বিনিয়োগ করে থাকে এবং তার যদি কোনো কোয়ারিজও হয়ে থাকে, সে কোয়ারিজের সঠিক জবাব উনি দিয়ে দিবেন আমি মনে করি। জানাব আমিনুল ইসলাম, এই যে গতদিন যে বাজারটা আপনি হঠাৎ করে দেখলেন একটু টার্ময়েল, অনেক এগুলি, এটা কি স্বাভাবিক বলবেন আপনি? ধন্যবাদ। এটা আসলে আপনি জানেন যে এটা মাসের শেষের দিকে, লাস্ট উইকে ইদানিংকালে দেখা যাচ্ছে যে মার্কেটে একটু অ্যাডজাস্টমেন্ট বা যারা ইনভেস্টর আছে তারা একটু সাইডলাইনে থাকতেছেন, মানে ইনভেস্টমেন্টটা তারা শেয়ারের প্রাইসটা বাড়াতে হয়তো গেইনটা নিয়ে নিচ্ছেন, প্রফিটটা টেক করতেছেন, সেইটার ক্ষেত্রে দেখা যায় যে একটা সেল প্রেশার আসে। আর সেই সেল প্রেশারের এগেনস্টে যদি বায়ার না থাকে, তাহলে আপনার স্বাভাবিক একটু শেয়ার মার্কেটের উপর একটু চাপের সৃষ্টি হয়। তো এইটা আসলে মার্কেটে তো একটা উঠানামা থাকবেই, সবসময় থাকে। কথা যে 30 পয়েন্ট বাড়লে যেমন বাড়ে মার্কেট, ডিমান্ড ক্রিয়েট হলে বাড়ে, আবার 30 পয়েন্ট কমতেও পারে, বা 20 পয়েন্ট কমারও একটা অস্বাভাবিক কিছু না। তো এটা আসলে ক্রমাগত কমাটা খারাপ, মানে সেটা অন্য কিছু ইন্ডিকেট করে যে ক্রমাগত কয়েকদিন মার্কেট কমলো, তখন ইনভেস্টররা আরও বেশি একদিকে মানে ওয়েট অ্যান্ড সি এরকম একটা অ্যাটিটিউড নেয়। তো একদিন কমলো, 2 দিন বাড়লো, বা এই জাতীয় বাড়া কমার মধ্যে যদি মার্কেটের যে একটা বিহেভিয়ার আছে সেটার মধ্যে যদি থাকে, কেননা সবাই তো শেয়ার কিনে প্রফিট করে বের হওয়ার জন্য বা প্রফিট রিয়েলাইজেশনের জন্য। তো কেউ আছে, ইনস্টিটিউশনগুলো আছে লং টার্মে করে, তাদের তো ইনভেস্টমেন্ট ওইভাবেই করে। আর রিটেলরা যেটা করে যে আপনার শর্ট টার্মে একটু তারা প্রফিটটা টেক করতে চায়। তো অনেকে আছে যে মাস হিসাবে ক্যালকুলেশন করে যে এই মাসে আমার কত প্রফিট আমি টেক করলাম, তো যার ফলে মাসের শেষ সপ্তাহের দিকে হয়তো একটু কিছুটা প্রেশার আসে। তো এটা আসলে আস্তে আস্তে যখন বিনিয়োগকারী সংখ্যা বাড়বে, আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কিন্তু অনেকগুলো ভালো স্টেপ নিয়েছেন, মানে বিনিয়োগকারী সংখ্যা বাড়ানোর জন্য। অবশ্যই আজকেও দেখলাম দুইটা কমিটি করা হয়েছে, ফিনান্সিয়াল লিটারেসি অ্যাওয়ারনেস এবং ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম চালু করছে, ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম এবং অ্যাওয়ারনেস অত্যন্ত, আমি মনে করি অত্যন্ত একটা ফ্যান্টাস্টিক
মানে Market friendly একটা সিদ্ধান্ত সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য আমরা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ধন্যবাদ জ্ঞাপন করি এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে তানজির হাসান, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ পড়ছি আর কি। জি বলুন ভাইয়া। আচ্ছা, এখন যেটা বিষয় হচ্ছে যে বাজারে আমি আসলে অনেকদিন ধরে আছি, তো আমার কাছে এই মুহূর্তে বাজারে যে প্রবলেমটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কিছু ওপেন সিক্রেট ব্যাপার আছে, যেমন সিডিবিএল রিপোর্ট, হ্যাঁ, এটা নাকি বাজারে এখন অনেকটাই অ্যাভেলেবেল, এবং দেখা যায় যে স্পন্সর ডিরেক্টরদের যথেষ্ট পরিমাণে আমার মনে হয় যে কর্পোরেট গভর্নেন্স অনেক একটা প্রবলেম আছে। দেখা যায় যে ইপিএস এর বা আর্নিংস এর একটা ম্যানিপুলেশন হয়। আমার মনে হয় যে এই জিনিসগুলো, এই যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, এই জিনিসটা প্রপারলি বাস্তবায়ন করতে পারলে আমার মনে হয় যে বাজারটা ঠিক হয়ে যেত আর কি। কারণ হচ্ছে যে দেখা যায় অপারেটিং এক্সপেন্স বাড়ায় দিয়ে দেখা যায় যে এই আর্নিংসটা কমায় দেখাচ্ছে, আবার অপারেটিং এক্সপেন্স কমায় দিয়ে আর্নিংসটা বাড়ায় দেখাচ্ছে। এই ধরনের অনেক জিনিসগুলো আমরা অন্তত যারা ফাইন্যান্স স্টুডেন্ট আমরা অ্যানালাইসিস করি বাজার নিয়ে, আমাদের মনে এই সমস্যাগুলো এখন বাজারে আছে। মানে এই সমস্যাগুলো যদি সিডিবিএল রিপোর্ট একেবারে ওপেন করে দেন তাহলে আসলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো আর থাকে না। বা এটার ব্যাপারে আপনারা কি বলবেন? আপনার আমানুল্লাহ ভাই উনি বলতে চেয়েছেন যে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট পাস হয়েছে কিন্তু এখনো কার্যকরী হয়নি। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট কার্যকরী হলে এখন যারা অডিট সাইন করবে, যারা ব্যালেন্স শিট করবে, সবাই জবাবদিহিতার মধ্যে আসবে। তো এটা উনি বলছেন যে এটা তাড়াতাড়িভাবে এটা ইমপ্লিমেন্টেশন করা উচিত যাতে ব্যালেন্স শিটটা যেন স্বচ্ছ হয়। কারণ উনি বলছেন যে অনেকে 2 নম্বর টাইপের ব্যালেন্স শিট করে, হয়তো অপারেটিং কস্ট কমাইয়া লাভ বাড়াই দিয়া আর্টিফিশিয়ালি আপনাকে একটা ভাইব্রেন্ট তৈরি করা। এটা শুনে এই যে একটা আর্টিফিশিয়ালি ভাইব্রেন্ট করতেছিল, এই কারণেই তো আজকাল এই ফিনান্সিয়াল রিপোর্টিং একটা করেছে। জি জি, এবং এটা একান্ত খুব অতি তাড়াতাড়ি এটাকে ইমপ্লিমেন্ট করাটা উচিত, করলে পরেই ঠিক হয়ে যাবে আমি মনে করি। আর এটা তো বেশি দিন করে তো সাস্টেইন করা যায় না। আমি একবার কিছু এদিক সেদিক করলাম, আর্নিংটা এদিক ওদিক করে নিয়ে দেখা গেলাম প্রফিট দেখালাম, কিন্তু এটা কয়দিন করবো, আর পরের বছর আমি কি করবো? আমার রেজাল্ট তো এক, আমার ওই মাইনাস হয়ে থাকলে তো ওইটাকে আমার ওটা আবার আগামী বছর আসবে। আপনার কি মনে হয় আমানুল্লাহ ভাই এখন এগুলো করার কোনো সুযোগ আছে? এখন কি সুযোগ আছে? না, এখন বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান তো কোনো সুযোগই নেই। আর্থিক প্রতিষ্ঠান আপনাদের তো কোনো সুযোগই নেই। আমাদের কোনো সুযোগ নেই। সুযোগ কিছু একটা করলে তার শাস্তি আছে। হ্যাঁ, শাস্তি আছে এবং মনিটরিং হচ্ছে, তার জন্য সুপারভাইজিং হচ্ছে, যার জন্য চাকরি রক্ষার স্বার্থেও দেখা যায় এখন খুব অ্যালার্ট থাকে। আর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে আপনাদের, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে, তারা শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষিত, তারা অবশ্যই শেয়ার হোল্ডারের স্বার্থের সাথে সম্পৃক্ত। কারণ তারা তো তাদের পার্সোনাল ইন্টারেস্ট নাই, না না, তারা তো ইনভেস্টার না, তারা এক্সপিরিয়েন্স এবং যারা কোথা থেকে আসে তাদের এই ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত জিনিসগুলা তারা কিছু ইনস্টিটিউশনে দিতে পারে। আর আমি তো ধরেন আমার এখানে যে সমস্ত 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে তারা অত্যন্ত ভালো দক্ষ, আমরা শুনেছি, জি আমরা শুনেছি, তারা অত্যন্ত সৎ এবং অত্যন্ত প্রফেশনাল লোক, এবং তারা দেখা যায় স্বচ্ছতা এমনভাবে তুলে ধরে যেটা আর আমাদের মনে হয় এটা নিয়ে ভাবার চিন্তা নেই, কিছু করার। আমাকে আমানুল্লাহ ভাই অনেক পরিচালক আপনাদের বলেছি বিভিন্ন ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আসার কারণে তারা এখন স্বস্তি বোধ করছেন। ইভেন বাংলাদেশ ব্যাংক যদি কোনো অবজারভার পাঠায় কোনো ব্যাংকে, ওই ব্যাংকের অনেক ডাইরেক্টর আমাকে বলছেন উই ফিল ভেরি, আমরা খুব ভালো ফিল করছি। তাদের কাজটাই তো হলো সুপারভাইজ করা, যাতে কোনো রকম ত্রুটি না থাকে, ইরেগুলারিটিস যাতে কিছু না থাকে, কোনো ইন্টেনশন নিয়ে যেন কোনোটা না আসে। তো সেই ক্ষেত্রে তো আমাদের জন্য, বিনিয়োগকারীদের জন্য অনেক। আমিনুল, তো আমার ভাই যে প্রশ্নটা করলেন যে এইভাবে ম্যানিপুলেশন করে একটি আর্থিক রিপোর্ট তৈরি করা কি এখন সম্ভব? না, এটা তো আসলে আপনার কি মনে হয়? না, এটা হচ্ছে যে কোম্পানি টু কোম্পানি করে। কোনো কোম্পানি, আমি তো বলবো না যে সব কোম্পানি 100% কমপ্লায়েন্ট, মানে আপনার কর্পোরেট ইসের দিক থেকে, কর্পোরেট কমপ্লায়েন্সের দিক থেকে সবাই যে 100% কমপ্লায়েন্ট তা তো না। কারো হয়তো বা যদি থাকলেও থাকতে পারে, যদি সেটা অ্যানালাইসিস করে সেটা অ্যানুয়াল রিপোর্ট দেখে বোঝা যাবে। একটা কোম্পানি যদি কথার কথা প্রথম 3 মাসে দেখাচ্ছে খুব ভালো ইপিএস, পরবর্তী লাস্টের দিকে এসে যদি আবার এটাকে, জি জি আমি বুঝতে পারছি। আমার মনে হয় আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটা যদি কার্যকরী হয়ে যায় তাহলে স্বচ্ছতা জবাব দিতে অনেক বেড়ে যাবে, এবং ওখানে একটা কাউন্সিল করার কথা ফাইন্যান্সিয়াল। আমাদের হাতে আর একেবারেই সময় নেই। আমানুল্লাহ ভাই, আপনি কি আশাবাদী পুঁজিবাজার নিয়ে? আমি অবশ্যই আশাবাদী, কারণ পুঁজিবাজার যদি আপনার ভালো ডেভেলপ না করে তাহলে ওই দেশে উন্নতি করতে পারে। প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করা যাবে না, বড় বড় প্রজেক্ট করা যাবে না, বড় বড় প্রজেক্ট করা যাবে না। আপনি পুঁজিবাজার থেকে টাকা নিয়ে যদি 10% বেনিফিটও দেন,
তাহলে আপনার দেখবেন এই পুঁজিবাজারের লোকজনগুলো খুবই সন্তুষ্ট। তো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুজনকে। কিন্তু আমি ব্যাংক থেকে লোন নিলে তো আমার আরো বেশি টাকা দিতে হয়। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা মনে করি একটি শক্তিশালী এবং ভালো পুঁজিবাজারের জন্য আমরা লড়াই করে যাচ্ছি এবং সবার প্রচেষ্টায়, সবার সমন্বয়ে, সবার কপারেশনে একটি সুন্দর এবং সুষ্ঠু পুঁজিবাজার গড়ে উঠবে এবং ওই পুঁজিবাজারে আমরা সবাই আমাদের নিজস্ব দায়িত্ব, স্ব দায়িত্ব পালন করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা